মাংস খিচুড়ি খাবি মা? কতদিন খাওয়া হয়নি মাংস খিচুড়ি। কচি পাঁঠার মাংস আর তার সাথে খিচুড়ি। দরজা খুলে দাও, আমি ভোজ খেতে যাব। মেয়েটা যে অনেকদিন থেকে মাংস আর খিচুড়ি খেতে চাইছে। হ্যাঁ বাবা, আমি মাংস খিচুড়ি খাবো। খিচুড়ি আর মাংস তোমাদের কপালে জুটবে না। বাবা, বাজার আর কত দূরে? অনেকক্ষণ ধরে তো হাঁটছি, হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। আর একটু কষ্ট কর মা, এই তো প্রায় চলে এসেছি, বেশি পথ বাকি নেই। বাবা, ওই বাজারে তো অনেক কিছু পাওয়া যায়, তাই না? পাগলি মেয়ের কথা শোনো, বাজারে তো সবকিছু পাওয়া যাবেই। বাবা দেখো, মহেশ কাকু বাজার থেকে গরু নিয়ে আসছে। তাই তো দেখছি। কিরে মহেশ, গরুটা কত দিয়ে কিনলি? হারান দাদা, সামনে বর্ষাকাল, নতুন ফসল রোপণ করতে হবে। চাষের জন্য প্রতি বছর কত কষ্ট করতে হয়, সময় মতো চাষ দিতে না পারলে যে ফসল রোপণ করতে পারবো না। তাই এই গরুটা কিনলাম। গরুটা 2000 টাকা নিল। তা বেশ ভালো কাজ করেছিস, আর কম দামেও পেয়েছিস। আমারও অনেক কষ্ট হয় চাষাবাদ করতে, তোর গরুটা মাঝে মধ্যে আমিও ব্যবহার করতে পারবো। কি যে বলো হারান্দা, কত বিপদ আপদে আমায় সাহায্য করেছো তুমি। আমার গরু মানে তোমার গরু। আমি এখন চলে গো, আকাশে আবার মেঘ করেছে, ছাতাটাও আনতে ভুলে গেছি। তিন্নিমা, আকাশে মেঘ করেছে, তাড়াতাড়ি বাজারে পৌঁছতে হবে, না হলে যে ভিজে যাব। পা চালাতো মা। এই বর্ষার মিঠা পানির টাটকা মাছ নিয়ে যাও, বড় বড় মাছ নিয়ে যাও, বর্ষার নতুন পানির মাছ নিয়ে যাও। ও দাদারা, ও দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও। এই মাছটা তো বেশ, তা দাদা এই মাছটা কত আনা? দাদা, এইটা নদীর একেবারে টাটকা মাছ, দাম মাত্র 10 টাকা। একেবারে 10 টাকা? আচ্ছা ঠিক আছে, দাও, ব্যাগে ভরে দাও। বাড়িতে গিয়ে জমিয়ে মাছ আর খিচুড়ি খাবো। দেখো বাবা, কাকু কত বড় মাছ কিনছে, আমাদের জন্য নিয়ে চলো না। বর্ষার দিনে মাকে বলবো জমিয়ে রান্না করতে। এত বড় মাছ কেনার সামর্থ্য আমার নেই মা, তুই তো জানিস তোর বাবা ধনী নয় রে। হ্যাঁ বাবা, তবুও দেখো না, যদি নিতে পারো। মেয়েটাকে বাজারে নিয়ে আসিস কেন? বড় মাছ কিনে নেওয়ার মুরদ নেই, মেয়েকে নিয়ে আবার বাজারে এসেছে। তোদের ঢং দেখে বাঁচি না, যত সব। একটু যে শান্তি মতো বাজার করবো তার উপায় নেই। গদাই, ও ছোট মানুষ, আবদার করতেই পারে, তাই বলে এভাবে বলবি? বাজারে এসে চেঁচামেচি শুরু করে দিয়েছিস, বারো তো আশেপাশে মানুষ আছে, বললেই দোষ, যত সব। আকাশে মেঘ করেছে, কাল নিশ্চয়ই নদীতে অনেক মাছ পাওয়া যাবে। কাল তোকে নিয়ে নদীতে মাছ ধরতে যাব। এখন কিছু চাল ডাল কিনে বাড়ি যাই। তাহলে তো খুব মজা হবে, আমাদের মাছ আর কিনতে হবে না, আমিও মাছ দিয়ে ভাত খেতে পারবো। হারান চাল ডাল কিনে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। সেই কখন মানুষটা মেয়েটাকে নিয়ে বাজারে গিয়েছে, এখনো এলো না। এইদিকে তো পুরো আকাশ অন্ধকার করে এসেছে, জানি না কি হবে। একটা ছাতা কেনারও টাকা নেই, কখন যে বৃষ্টি নামে। হাই হাই, এই যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, এখন কি করি? বাবা দেখো, একটা বড় গাছ দেখা যাচ্ছে, চলো গাছটার নিচে আশ্রয় নিই। এছাড়া তো আর কোনো পথ খোলা নেই, ছাতা থাকলে তো কোনো রকমে ঘরে যাওয়া যেত। আমি তোর এমন হতভাগ্য বাবা, তোদের কোনো ইচ্ছেই পূরণ করতে পারি না। হারান আর তিন্নি সেই গাছটির নিচে দাঁড়ায়। তারা গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখতে লাগলো।
দেখো বাবা, কত ব্যাঙ বৃষ্টিতে লাফালাফি করছে। বৃষ্টি এলে এদের খুব আনন্দ লাগে, তাই না বাবা? হ্যাঁ রে, তুই দেখি ভিজে যাচ্ছিস। হাই, আমার কাছে আয় দেখি। কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো বাজার থেকে কত বড় মাছ কিনে নিয়ে এসেছি। ও মা গো, কত বড় মাছ! দেখে তো জিভে জল চলে আসতেছে। জানি না রান্না করলে কত স্বাদ হবে। বৃষ্টির রাতে মাছের ঝোল আর খিচুড়ি একেবারে জমবে ভালো। এরপরে কিন্তু কচি পাঁঠার মাংস নিয়ে আসবে, এই বলে দিলুম। আহা হা হা, কতদিন খাওয়া হয়নি মাংস খিচুড়ি। আগে ব্যাগটা ধরো তো, এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে কথা বলছি, এটা তো দেখছো নাকি? বৃষ্টির দিনে মাংস আর খিচুড়ি অনেক দিন খাইনি। তুমি তাড়াতাড়ি মাছ আর খিচুড়ি রান্না করো, আমার যে আর তর্স হয়েছে না। এই, তুমি শরীর মুছে নাও তো, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। মনে মনে যা ভয় পাচ্ছিলাম তাই হলো। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ওদের আসার কোনো নামই নেই। কোনো বিপদ হলো না তো? একবার মহেশ দাদার বাড়িতে যাই, যদি সে কিছু বলতে পারে। মালতী মাথায় একটা কাপড় দিয়ে মহেশের বাড়ির দিকে যাত্রা করলো। বাবা, দেখতে দেখতে তো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। বৃষ্টির জলে ভিজে ভিজে আমাদের ঘরে ফিরতে হবে। আর এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বৃষ্টির জলে ভিজলে যে তুই অসুস্থ হয়ে পড়বি মা। আর একটু অপেক্ষা করি, দেখি যদি বৃষ্টিটা কিছুটা কমে। মহেশ দাদা, ও মহেশ দাদা, ঘরে আছো নাকি? মালতী দিদির গলা পেলাম মনে হলো। কোনো কি বিপদ হলো না তো? যাই তো, গিয়ে দেখি। আরে বৌদি, এত রাতের বেলা ঝড় বৃষ্টিতে আপনি, কোনো বিপদ হলো না তো? দাদা, সেই বিকেলে বের হয়েছে মানুষটা, এখনো ফেরার নাম নেই। সাথে তিন্নি মাও গেছে। আমার খুব চিন্তা হচ্ছে দাদা, কোনো বিপদ হলো না তো? ও তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। তুমি ঘরে ফিরে যাও, এভাবে ভিজলে শরীরে জ্বর করবে যে। মহেশের কথা মতো মালতী ঘরে ফিরে গেল। মহেশ একটা হ্যারিকেন আর একটা ছাতা নিয়ে হারান আর তিন্নিকে খুঁজতে বের হলো। হারান দাদা, ও হারান দাদা, কোথায় তুমি? মনে হয় বৃষ্টির কারণে কোথাও আটকে পড়েছে। সামনে গিয়ে দেখি আর একটু। তিন্নি মা, আর কোনো উপায় নেই রে মা। এইবার বৃষ্টিতে ভিজেই বাড়ি যেতে হবে, না হলে সারা রাত এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। এই বৃষ্টি থামার নয়। তোর মা বুঝি খুব চিন্তা করছে। তাহলে চলো বাবা, না হলে মা খুব চিন্তা করবে। হারান দাদা, ও হারান দাদা, কোথায় তুমি? কেউ মনে হয় এইদিকে আসছে। কে যাও গো? এইদিকে আমরা। দাদা, তোমরা এখানে? তোমাদের জন্য মালতী বৌদি খুব চিন্তা করছে। তাড়াতাড়ি ঘরে চলো। তুই এসে খুব উপকার করলি রে মহেশ। দে, ছাতাটা আমার হাতে দে। হারান তিন্নিকে কোলে নিয়ে অন্য হাতে ছাতা ধরে সকলে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। মা, আর কত সময় লাগবে খিচুড়ি হতে? আমার যে খুব খিচুড়ি আর মাছ খেতে ইচ্ছে হচ্ছে। তুই তোর বাবার সাথে বসে গল্প কর, এই তো প্রায় হয়ে এসেছে। মা, তিন্নির বাড়িতে মাছ আর খিচুড়ি নিয়ে যাবো কাল। তিন্নিও তো অনেকদিন খিচুড়ি খায়নি। মেয়ের কথা শুনো, যা করে যা। কথা কি কানে যায় না তোর? টাকা দিয়ে জিনিস কিনে অন্যের মেয়েকে খাওয়াতে যাবো কোন দুঃখে শুনি? যা বলছি।
কি হলো কি, এত চেঁচামেচি কিসের? তোমার গুণধর মেয়েকে একটু সামলাও, আমি আর পারছি না। যা যা, তোর বাবার কাছে যা। বাবা, আজ না খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। এই ডাল দিয়ে খেতে আজ আর ভালো লাগছে না। আজ খেয়ে নে মা, কাল তোর বাবা নদী থেকে বড় মাছ ধরবে, তখন তোকে মাছ আর খিচুড়ি রান্না করে দেব। এমনিতে ভিজে বাড়ি ফিরলি আবার জ্বর না চলে আসে। আজ দেখলাম গদাই কাকু বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে এসেছে। গদাই কাকুর বাড়ি থেকে আমাকে একটু মাছের তরকারি এনে দাও। ঠিক আছে, তোর মা কাকার বাড়ি থেকে মাছের তরকারি এনে দিচ্ছে। তুই এবার খাওয়া শুরু কর। না গো, তাদের বাড়ি আমি যেতে পারবো না। তাদের আচার ব্যবহার আমার মোটেও ভালো লাগে না। হাজার হলেও তো নিজের ভাই। ঠিক আছে, আমি যাচ্ছি। মাতিননি, আমি যাবো আর আসবো, তুমি একটু অপেক্ষা করো। বাবা, এই ঝড় বৃষ্টির রাতে ভিজে যেতে তোমার খুব কষ্ট হবে গো। থাক, খাবো না আমি, তোমার যদি শরীর খারাপ করে। মারে, তুই খেতে চেয়েছিস, আমার যত কষ্টই হোক আমি গিয়ে নিয়ে আসছি। ভাবিস না, কিছু হবে না। তোমরা বাপ বেটি মিলে কি যে শুরু করেছো, আমার মাথায় কিছুই ঢুকছে না। হারান মাথায় একটা কাপড় দিয়ে বৃষ্টির ভেতর গদাইয়ের বাড়ির দিকে গেল। বাহ, কি সুন্দর ঘ্রাণ! ঘ্রাণ শুনে জিভে জল চলে আসছে। জানি না খেতে কত মজা হবে। গদাই, আরে ও গদাই ভাই, ঘরে আছিস? তোমার ভাইয়ের গলা পেলাম মনে হয়। এই রাতে আবার কি মনে করে এলো? যাই তো দেখি। এই যে বউ, উল্টো পাল্টা কিছু বলো না, ও তো আমার দাদা হয়। তোমার কাছ থেকে আমার কিছু শিখতে হবে না, এখানে বসে থাকো তুমি। ছোট বউ, তিন্নি ভাত নিয়ে বসে আছে। সেই সকাল থেকে বায়না করেছে মাছ দিয়ে ভাত খাবে। আমাকে একটু মাছের তরকারি দাও না। আমি কি বাড়িতে সরাইখানা খুলে বসেছি নাকি? যখন আসবে তখন পাবে। বের হন বাড়ি থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। অনেক আশা নিয়ে এসেছিলাম। কাঁদতে কাঁদতে হারান বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির দিকে যাত্রা করলো। এইদিকে বাবার অপেক্ষা করতে করতে তিন্নি না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কি হলো গো, আজ সকালে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? গিন্নি, কাল মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বাবা হয়ে তার ছোট ছোট বায়নাগুলো মেটাতে পারি না। আর যে কিছুই ভালো লাগছে না। তুমি শুধু শুধু ভেঙে পড়ছো কেন? ছোট মেয়ে, আবদার তো করবেই। না, আর বসে থাকলে চলবে না গিন্নি। আমি নদীতে মাছ ধরতে গেলাম। বাবা, আমি যাব তোমার সাথে নদীতে। আজকে নদীতে অনেক মাছ ধরবো। আজকে অনেক মজা হবে। হ্যাঁ মা, চল। কই গো মালতী, জালটা দিয়ে যাও। মালতী ঘর থেকে জাল এনে দেয়। এরপর তিন্নি আর হারান নদীর দিকে যাত্রা করে। হে সৃষ্টিকর্তা, আজকে নদীতে যেন তারা অনেক মাছ পায়। অনেক দিন ধরে মেয়েটা আমার মাছ খেতে চাইছে। মেয়েটার মনের আশা পূরণ করো। বাবা, কত বড় নদী! এই নদীতে অনেক মাছ পাওয়া যাবে। বাবা, এইদিকে জাল ছড়ে মারো। এই পাশে মনে হয় অনেক বড় বড় মাছ পাওয়া যাবে। ঠিক আছে মা, তুই একটু সরে দাঁড়া, নয়তো পড়ে যাবি। হারান অনেকক্ষণ ধরে জাল ফেলতে থাকে, কিন্তু জালে কোনো মাছ ওঠে না। বাবা, জালে যে কোনো মাছ উঠছে না। এখন কি হবে? হাল ছেড়ে দিলে তো চলবে না, আর একটু দেখি চেষ্টা করে। এইবার বুঝি মাছ জালে আটকাবে। জালটা একটু ভারী ভারী লাগছে। কি মজা, কি মজা! জালে বড় মাছ আটকা পড়েছে।
এই তো একটা বড় মাছ জালে আটকা পড়েছে। মাছ নিয়ে এখনই বাড়ি যেতে হবে, তোর মা তোকে রান্না করে দেবে। হ্যাঁ বাবা, চলো তাড়াতাড়ি। দেখেছো বাবা, কত বড় মাছ। এই যে হারান্দা, কোথায় থেকে আসা হচ্ছে? এত তড়িহড়ি করে যাচ্ছই বা কোথায়? বাবা বাবা, এত বড় মাছ কোথায় পেলে শুনি? দাদা, নদী থেকে অনেক কষ্ট করেই মাছটা ধরলাম, এখন বাড়ি যাচ্ছি। নদী থেকে ধরো আর ডোবা থেকে ধরো, তুমি জানো আমি মোড়লের খাসা লোক, আমাকে ফাঁকি দিয়ে মাছ নিয়ে তুমি যেতে পারবে না। নদী কারো বাপ দাদার সম্পত্তি না, এটা সৃষ্টিকর্তার দান। মুখে তো ভালোই কথা ফুটেছে। হ্যাঁ, ভালোই ভালোই মাছটা দিয়ে দাও, না দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, পর থেকে সরে যা বলছে আরুদা। আমার বাবা অনেক কষ্ট করে মাছ ধরেছে, আমি মাছ দিয়ে ভাত খাবো, আমি মাছ দেব না। চলো বাবা, না হলে মা চিন্তা করবে। ও বাবা, মেয়ের মুখে বুলি ফুটছে দেখছি। আজ মাছ আমাকে দিলি না তো, তোদের আমি দেখে নেবো একেবারে। গায়ের মানুষ কি খাচ্ছে, কেমন আছে? বৃষ্টির কারণে একটু খবরও বিলাতে পারি না। আমি গায়ের মোড়ল, দুঃখে সুখে তাদের পাশে থাকাই আমার কাজ। কি করা যায়? এই মোড়ল মশাই, আপনি যদি অনুমতি দেন একটা কথা বলি। ঠিক আছে, তুই নির্ভয়ে বল। মোড়ল মশাই, এই এখন বর্ষাকাল, এই বর্ষাকালে মাংস আর খিচুড়ির আয়োজন করলে কেমন হয়? পেটে গায়ের মানুষেরও খাবার দেওয়া হবে, তারাও ভালো মন্দ খেতে পারবে। তা মন্দ হয় না, কচি পাঁঠার মাংস আর তার সাথে খিচুড়ি আমি অনেকদিন ধরে খাইনি রে। তাহলে আমি ঢেড়া পিটিয়ে সকলকে নিমন্ত্রণ করি, কি বলেন কর্তা? আমি থাকতে তুমি কেন? তুমি সাধারণ একজন পাচক, রান্না করা, থালা বাসন পরিষ্কার করা, এইটাই তোমার কাজ। লক্ষ্মী ছেলের মতো তুমি তোমার কাজে যাও তো বাপু। পাচক মনে দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। ইরে হারু, ওই তো বুদ্ধিটা আমাকে দিল। যাই হোক, তাহলে তুই মাংস আর খিচুড়ির ব্যবস্থা কর, কালকে আমি এই আয়োজন দেখতে যাই। তুই সবকিছু তাড়াতাড়ি ব্যবস্থা কর। ঠিক আছে কর্তা, এখন তাহলে আমি যাচ্ছি। আজকে বাজার থেকে মাংস নিয়ে এসো, আজ মাংস আর খিচুড়ি রান্না করব। ঠিক আছে গিন্নি, অনেকদিন ধরে মাংস আর খিচুড়ি খাইনি। তোমার কথা শুনে এখনই জিভে জল এসে গেল। আর শোনো, আসার সময় একটু সাবধানে আসিও, তোমার ভাই কিন্তু খুব লোভী, মাংস দেখলে লোভ সামলাতে পারে না। লতা দিদি, কি এত গল্প হচ্ছে শুনি? এই কাল মোড়লের বাড়িতে নিমন্ত্রণ, খিচুড়ি আর কচি পাঁঠার মাংস হবে। এই সময় মতো চলে এসো, আমি এখন চললাম গো, অনেক কাজ করতে হবে। এই এলেন, একটু জিরিয়ে যান। না গো দিদি, অনেক মানুষের জন্য আয়োজন করতে হবে, আসি গো। তাহলে তো কাল ভালোই পেট পুজো হবে, শুনে মনটা আনন্দে নেচে উঠছে গো। তাহলে আজ আর কষ্ট করে আমায় বাজার যেতে হবে না, টাকাগুলো বাঁচলো। কি বলো গিন্নি? তাই তো দেখছি গো। এটা হারানের বাড়ি না? হারানকে নিমন্ত্রণের কথা বলবো না, বেটা শুধু শুনবে আর জ্বলবে। আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, অনেক বেলা হয়ে গেল, আর অনেক বাড়িতে যাওয়ার বাকি আছে। বেটা না খেয়েই মরুক। পরের দিন সকালে প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও দলে দলে মানুষ মোড়লের বাড়ির দিকে যেতে লাগলো ছাতা মাথায় দিয়ে। এটা মোড়ল মশাই খুব ভালো কাজ করেছে। মোড়ল মশাই আমাদের সত্যি অনেক খবর নেয়, তার মতো মানুষ হয় না। এই বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস একেবারে জমে যাবে। হয়েছে হয়েছে, এত সুনাম করার কিছুই হয়নি।
মোড়ল হিসেবে ওনার এটা করা দরকার। আচ্ছা গলুই দাদা, হারান দাদাকে কি দেখেছো? তার মেয়ে তিন্নি খিচুড়ি আর মাংস খেতে খুব পছন্দ করে। বৃষ্টির কারণে কি তাহলে আটকা পড়লো? নিজে খেতে পায় না, মানুষের খবর নিয়ে বেড়ায়। তা তোমার কি হয়েছে বাপু? নিজে খেতে পারছো এটাই বেশি, অন্যের খোঁজ নেওয়ার দরকার কি? তিন্নি, কোথায় তুই? চল মোড়ল কাকুর বাড়িতে যাই ভোজ খেতে। সকলে যে চলে যাচ্ছে, তোরা যাবি না? আমাদের কেউ বলেনি রে মা, না বললে কেমনে যায়। তোরাই যা রে মা, তিন্নি যাবে না। দরজা খুলে দাও, আমি ভোজ খেতে যাব। সকলে যাচ্ছে, আমিও যাব। দরজা খুলে দাও। ওগো, দরজাটা খুলে দাও। মেয়েটা যে অনেক দিন থেকে মাংস আর খিচুড়ি খেতে চাইছে। কি করে যেতে দি বলো গিন্নি? আমাদের যে নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে আমরা তো যেতে পারি না। গরিব হলেও আমাদের একটা মান সম্মান আছে, তাই না? এইখানে কি করিস লাবণী? তখন থেকে তোকে খুঁজছি। চল তাড়াতাড়ি, না হলে যে দেরি হয়ে যাবে। সবাই খেতে বসে গেল তো। মোড়লের বাড়িতে সকলে খেতে বসে। সকলেই মাংস খিচুড়ি পেয়ে অনেক আনন্দে খাচ্ছে। কি স্বাদ! কতদিন পর খিচুড়ি আর মাংস খাচ্ছি। সকলে পেট ভরে খাও। এই দুর্দিনে গায়ের মানুষদের খাওয়াতে পেরে আজ আমার ভীষণ খুশি লাগছে। সবাইকে বেশি বেশি করে দাও। এইদিকে হারান আর মালতী দাওয়ায় মন খারাপ করে বসে আছে আর চোখের পানি ফেলছে। অন্যদিকে তিন্নি সারা দিন ঘরে বন্দি থেকে অসুস্থ হয়ে পড়ে। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি মোড়ল কাকুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব লাবণীর সাথে। আমাকে যেতে দাও। ওগো, মেয়েটার যে শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। এখন কি হবে? হাই হাই, কি ভুল করলাম! নিজের জেদের কারণে মেয়েটাকে যে অসুস্থ করে ফেললাম। হাতে কোনো টাকাও নেই, টাকা ছাড়া যে কবিরাজ আসবে না। আমার জমি জায়গা সব বিক্রি করে দেব। আমি চললাম মহাজনের কাছে। মালতী, তুমি মেয়েটার পাশে থেকো। আমি আর মেয়ের কষ্ট দেখতে পারছি না। বেশ কিছুদিন হলো বড় দাও মারতে পারিনি। অনেক দিন হলো কেউ আসে না। এইভাবে কি হাত গুটিয়ে বসে থাকা যায়? ঠিক কেউ না কেউ আসবে। একটু ধৈর্য ধরুন মহাজন। বর্ষার কারণে গায়ের মানুষ ঠিকঠাক কাজে যেতে পারে না। আর পেটের দায় ঠিক খরচ করতে আসবে। আর এই নিন, এটা মোড়ল মশাই পাঠিয়েছেন আপনার জন্য। কি আছে এতে হারু? আর বলবেন না, গ্রামের সকলের জন্য মাংস খিচুড়ি করেছে আমাদের কর্তা। এটা আপনার জন্য পাঠালেন। বা আপনি তো আর বৃষ্টিতে বেরোননি। বেশ ভালো করেছিস এনে। কথা শুনেই যেন জিভে জল এসে গেল রে। আমাকে বাঁচান মহাজন, আমার মেয়ের খুব অসুখ। দয়া করে কিছু টাকা ধার দিন। আগের কাজের টাকাও কিছু পেতাম। এবার ব্যাটাকে পেয়েছি, তার জমি জায়গা সব হাতিয়ে নিতে হবে। টাকা নিতে এসেছে বলে কিনা মেয়ের অসুখ। দুদিন পর পর এত অসুখ শুধু তোমার মেয়েরই হয়। আমি চললাম মহাজন। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলেন মহাজন। ঠিক আছে, টাকা তুই নিতে পারবি। তার বিনিময়ে তোর জমি বাড়ি বন্ধক রাখতে হবে আমার কাছে। সময় মতো টাকা পরিশোধ করতে না পারলে জমি জায়গা কেড়ে নেব। আমি রাজি, আমাকে শুধু টাকা দেন। আমাকে তিন্নিমাকে বাঁচাতে হবে। আমি আমি আর কিছু চাই না।
এরপর মহাজনের কাছ থেকে টাকা নিয়ে কবিরাজ ডেকে তিন্নিকে সেবা যত্ন শুরু করে হারান। কিছুদিনের ভেতর তিন্নি সুস্থ হয়ে ওঠে। বাবা দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। মারে, তুই যে আমার রাজকুমারী। বেলা তো অনেক হলো, ক্ষুধা পাইনি বুঝি? মাংস খিচুড়ি খাবি মা? সত্যি বাবা, তুমি মাংস আনবে? হ্যাঁ বাবা, আমি মাংস খিচুড়ি খাবো। আজকে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসবো, আর তোর মা খিচুড়ি রান্না করে দেবে, কেমন? বাজার থেকে মাংস কেনার টাকা আছে, আর আমার টাকা কোথায়? কিরে হারান, সময় তো অনেক হলো, এবার টাকাগুলো দে। মহাজন, আপনি? দেখে চমকে উঠলি নাকি? টাকা আজ দিবি কাল দিবি বলে ঘোরাচ্ছিস। আর মাত্র 1 মাস সময় দিলাম, এই 1 মাসে আমার সমস্ত টাকা সুদে আসলে ফেরত চাই, না হলে তো বুঝতেই পারছো বাবু। আমি চললাম, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, এখন কি হবে গো? এত টাকা এত অল্প সময়ে পাবো কোথা থেকে? জানি না গিন্নি, আমি কিছু জানি না, শুধু এটা জানি একদিন সব ঠিক হয়ে যাবে। দুশ্চিন্তার কারণে হারান একসময় অসুস্থ হয়ে পড়ে। গিন্নি, আর বুঝি বাপ দাদার শেষ সম্বল ভিটে বাড়িটা রক্ষা করতে পারলাম না। তুমি এত ভেঙে পড়ো না গো, মাথার ওপর সৃষ্টিকর্তা আছেন, তিনি সব ঠিক করে দেবেন। মা, বাবা তো কাজে যেতে পারে না। আমাকে কাল মহেশ কাকু গায়ের গরু মাঠে নিয়ে যেতে বলেছে, তার বিনিময়ে কিছু টাকা দেবে। এত ছোট একটা মেয়ে, তুই কি পারবি মা? আমি ঠিক পারবো, দেখো তুমি। তিন্নি গায়ের গরু ছাগলগুলোকে মাঠে ঘাস খেতে নিয়ে যায়, আর সন্ধ্যা হলে গরু ছাগলগুলোকে নিয়ে আসে। এইভাবেই দিন কাটতে থাকে। আর মাত্র 2 দিন বাকি, এরপর হারানের জমি বাড়ি সব আমার হবে। ওগো, এই গায়ে বুঝি আর আমরা থাকতে পারবো না। আর তো মাত্র 2 দিন বাকি, এতগুলো টাকা কোথায় পাবো? তুমিও তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো। সৃষ্টিকর্তা যা রেখেছেন কপালে তাই হবে। তিন্নিমাকে দেখছি না, ও কোথায়? তিন্নি গরু নিয়ে মাঠে গেছে। এই ছোট্ট মেয়েটার কত কষ্ট করবে, আমি বাবা হয়েও কিছু করতে পারছি না। কি ব্যাপার, একটা ছোট মেয়ে এতগুলো গরু ছাগল নিয়ে একা এই মাঠের ভিতর কি করছে? আরে ওটা হারানের মেয়ে তিন্নি না? তাই তো দেখছি। আরে তিন্নিমা, এতগুলো গরু ছাগল নিয়ে একা মাঠে কি করছিস? আমার বাবার ভীষণ অসুখ গো কাকু, আমাদের সমস্ত জমি জায়গা মহাজন কেড়ে নেবে। আর মাত্র 2 দিন বাকি, টাকা পরিশোধ করতে হবে, তাই আমি গরু চড়াচ্ছি। তিনি মোড়লকে সবকিছু খুলে বলে, তাদের সাথে যা যা হয়েছে। মোড়লের আর কোনো কিছু বুঝতে বাকি রইল না। রাগে ক্ষোভে মোড়লের চোখ লাল হয়ে গেল। মহাজন আর হারুকে তো সাজা আমি দেবই, তোর বাবার চিকিৎসার জন্য সব টাকা আমি দেব। শুধু তোর জন্য আবার আমি খিচুড়ি আর মাংসের আয়োজন করব। কাল তোরা পছন্দের সব মানুষ নিয়ে হাজির হবি আমার বাড়িতে। পরের দিন বৃষ্টিতে হারুনকে আর মহাজনের সামনে দাঁড়িয়ে রাখে। হারান পরিবার আর গায়ের মানুষ মাংস আর খিচুড়ি খেতে লাগলো। ঠিক হয়েছে, এবার একেবারে ঠিক হয়েছে। যেমন কর্ম তেমন ফল। তোমরা দুজন শুধু দেখতে থাকো আর জ্বলে পুড়ে মরো। খিচুড়ি আর মাংস তোমাদের কপালে জুটবে না। কিছু পরিস্থিতি মানুষের অনেক কিছুই পাল্টে দেয়, যা আজ সকলেই দেখতে পাচ্ছে।